আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই তুরস্কের একটি অন্যতম স্কলারশিপ, তুরস্ক বুর্সেলারি স্কলারশিপ, যেটাকে অনেকে তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপ বলে থাকেন, সেটার আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর এই স্কলারশিপটি নানা কারণে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। তুরস্ক এমনি হচ্ছে অনেক শিক্ষার্থীদের কাছে একটি পছন্দের জায়গা, আর তার উপর বিনামূল্যে পড়াশোনা, লাখ টাকার সুবিধা, অনেকে এই স্কলারশিপে আবেদন করে। শুধু তাই না, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সবার জন্যই সুযোগ রয়েছে। তাই এই স্কলারশিপটির জন্য অনেক আগে থেকেই শিক্ষার্থীরা প্রিপারেশন নেয়। আর এই জন্যেই কিন্তু আজকের ভিডিও, কারণ আজকে আমরা এই স্কলারশিপের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আগে থেকে প্রস্তুতি থাকলে এই স্কলারশিপে আবেদন করাটা সহজ হয় এবং ডকুমেন্টেশন জোগাড় করা এবং অন্যান্য সব কিছুই কিন্তু খুবই স্মুথ হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি কথা না বললেই না। প্রতি বছর নানা স্কলারশিপ নিয়ে আমি ভিডিও দিই, বিশেষ করে গভর্নমেন্ট স্কলারশিপগুলো নিয়ে ভিডিও দিচ্ছি। আর এই স্কলারশিপগুলোর একদম A to Z যত ধরনের টিউটোরিয়াল দরকার, যত ধরনের ভিডিও দরকার, সব কিছুই কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে। কেউ যদি কিছুটা একটু সার্চ করেন তাহলে কিন্তু নিজে নিজে বাসায় বসে আবেদন করা সম্ভব হয়। এরপরও যদি আপনার মনে হয় আবেদন করতে ভয় লাগছে, আবেদন সঠিকভাবে হবে কি না, একজন এক্সপার্টের গাইডেন্স থাকা উচিত বা মেন্টরশিপ থাকা উচিত, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যায়। গুরুত্বপূর্ণ যত লিঙ্ক রয়েছে প্রথম কমেন্টে আপনি পেয়ে যাবেন, আমি পিন করে দিব। যাই হোক বন্ধুরা, এবারে আমরা স্কলারশিপ নিয়ে আলোচনা করি। বন্ধুরা, তুরস্কের বুর্সেলারি স্কলারশিপে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় রয়েছে। শুধু তাই না, মেডিকেলের সাবজেক্টগুলো কিন্তু রয়েছে এবং মেডিকেল, ডেন্টিস্ট্রি এবং অন্য যে সাবজেক্টগুলোর জন্য আমাদের শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করেন বাংলাদেশে চান্স পাওয়ার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানেই কিন্তু এই স্কলারশিপে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বিনামূল্যে। এছাড়াও অনার্স, মাস্টার্স, পিএইচডিতে কিন্তু প্রায় সব সাবজেক্টে কিন্তু এখানে অফার করছে। আর এই সাবজেক্টগুলো আপনি চাইলে তুরস্কের বুর্সেলারি স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু সার্চ করে দেখে নিতে পারে। অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। এবারে চলুন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, তার মানে ফুল ফ্রি টিউশন ফিস ওয়েভার আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে মান্থলি একটা স্টাইপেন্ডও পাচ্ছেন। অনার্সের শিক্ষার্থীরা, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা এখানে প্রতি মাসে একটি স্টাইপেন্ড পায়। অনার্সের শিক্ষার্থীরা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 13 হাজার টাকার মতো প্রতি মাসে পান। যারা মাস্টার্সের শিক্ষার্থী 17 থেকে 18 হাজার টাকা, এবং যারা পিএইচডি শিক্ষার্থী 22 থেকে 23 হাজার টাকা বাংলাদেশি টাকার সমমূল্যের তারা টার্কিশ যে লিরা রয়েছে তারা সেটা পেয়ে থাকে। তবে এটা এই গত বছরের তথ্য, এই বছর যদি এটা কোনো পরিবর্তন আসে, বৃদ্ধি করে, কারণ প্রতি বছরে কিছু না কিছু বৃদ্ধি হয়, পরিবর্তন আসে, এবছর যদি পরিবর্তন আসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় সুবিধা হচ্ছে ইন্স্যুরেন্সের সুবিধা পাচ্ছেন। যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিদেশে পড়াশোনা করার জন্য কিন্তু একটি হিউজ অ্যামাউন্টের টাকা খরচ করে ইন্স্যুরেন্স করতে হয়, আর এখানে কিন্তু আপনি ইন্স্যুরেন্সটাও ফ্রি পাচ্ছেন। এরপরের সুবিধা হচ্ছে আরও লুক্রেটিভ, যাওয়ার জন্য এবং আসার জন্য এয়ার টিকিটও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার এয়ার টিকিটের জন্য কোনো খরচা নেই। একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে, হাউজিং ফ্যাসিলিটি রয়েছে, অর্থাৎ অ্যাকোমোডেশনের কোনো খরচা নেই, এটা ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে। এছাড়া রিসার্চের ফ্যাসিলিটি পাচ্ছেন, বিনামূল্যে আবেদন করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ আবেদন ফি নেই, ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না। আর কি চাই? মোট কথা, একটা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য একজন শিক্ষার্থীর পড়াশোনা কন্টিনিউ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই কিন্তু এই স্কলারশিপ অফার করছে। সর্বশেষ 3টি সুবিধার কথা বলবো। একটি সুবিধা হচ্ছে অনলাইনে আবেদন করতে হচ্ছে, কোথাও কোনো কাগজপত্র জমা দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে IELTS লাগছে না, অনেকে এটা চিন্তার কারণ। তৃতীয় সুবিধা হচ্ছে টার্কিশ কালচার এবং ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু একটি কোর্সও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও উচিত। আমি প্রতিটি ভিডিওতে অসুবিধাগুলো নিয়েও আলোচনা করি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করাটা সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে যে প্রতি মাসে স্টাইপেন্ডটি দেওয়া হচ্ছে কিছুটা কম, আর একটু ভালো হলে ভালো, আর একটু বেশি হলে ভালো হতো, শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো। তবে যেটা দিচ্ছে এটাও কিন্তু মন্দ না, কারণ আপনার কিন্তু খরচ নেই। যে টাকাটা দিচ্ছে এই টাকা দিয়ে কিন্তু আপনার ওই চলাফেরা
চলাফেরার জন্যই খরচটা হচ্ছে, বাকি সব কিছু কিন্তু ইউনিভার্সিটি বা কমিটি দিচ্ছে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এখানে যত কোর্সগুলো অফার করা হচ্ছে সেই কোর্সগুলো ম্যাক্সিমামই টার্কিশ মিডিয়ামে হয়ে থাকে, অর্থাৎ তুরস্কের ভাষায় হবে। এখন অনেকেই বলবেন, ভাইয়া আমি তো এতদিন তুরস্ক ভাষা পড়িনি বা এই সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে কি এই স্কলারশিপে যদি আমি যাই তাহলে আমি কীভাবে পড়াশোনা করব? এই জন্যই তো আপনাকে প্রায় 1 বছরের একটি কোর্সও কিন্তু দিচ্ছে, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। এটা আপনাকে করাবে, পাশাপাশি আপনার কোর্সও কিন্তু চলতে থাকবে। তাই ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কোনো ইংলিশ মিডিয়ামের কোর্স নেই বা ইংলিশে পড়ার কোনো সুযোগ নেই? হ্যাঁ আছে, তবে সেটার জন্য আপনার IELTS, টোফেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, GRE, GMAT কোর্স ভেদে কিন্তু প্রয়োজন হচ্ছে। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি চাইলে টার্কিশ যে অপশনটা রয়েছে সেটা আপনি বেছে নিতে পারেন। সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। এখানে পার্ট টাইম জব পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং, আর যাদের স্পাউস রয়েছে বা ডিপেন্ডেন্ট রয়েছে বা বেবি রয়েছে তাদের কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন না। পরবর্তীতে আপনার নিজের খরচে কিন্তু নিয়ে যেতে হবে। আর আপনি যখন স্পাউসকে নিয়ে যাবেন, আপনার বেবিকে নিয়ে যাবেন ওখানে, সেখানে কিন্তু হাউজিং ফ্যাসিলিটিস কিন্তু আর তখন পাচ্ছেন না। তখন কিন্তু আপনার নিজের টাকা খরচা করেই কিন্তু সেখানে থাকতে হবে। আশা করি মোটামুটি অসুবিধাগুলো বোঝা গেল। এখন নিশ্চয়ই কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে 3টি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি রয়েছে। প্রথম এলিজিবিলিটি হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। বাংলাদেশি হিসাবে তো অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে একটি বয়স রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। যদি আপনি অনার্সে আবেদন করতে চান, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলোতে আবেদন করতে চান, তাহলে আপনার বয়স 21 বছর বা এর নিচে হতে হবে। যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 30 বছর বা এর কম হতে হবে। যদি আপনি PhD প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 35 বছর বা এর কম হতে হবে। আর যদি রিসার্চ ফেলোশিপে যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স 50 বছর বা এর কম হতে হবে। এই ছিল বয়সগত রিকোয়ারমেন্ট। এবারে আসি GPA গত রিকোয়ারমেন্ট, অর্থাৎ রেজাল্টের একটি ব্যাপার স্যাপার কিন্তু এখানে রয়েছে। আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে নর্মাল সাবজেক্টগুলোতে আবেদন করতে চান তাহলে আপনার বিগত রেজাল্ট, অর্থাৎ SSC এবং HSC-তে 70% মার্কস হলেই চলবে। আপনি GPA-টা হিসাব করে নিন। আপনি যদি মেডিকেল সাবজেক্টগুলোতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার মার্কস 90% হতে হবে, অর্থাৎ 90% কিন্তু আপনার নাম্বার হওয়া জরুরি, বিগত রেজাল্ট। আর আপনি যদি মাস্টার্স বা PhD-তে আবেদন করতে চান তাহলে আপনার বিগত রেজাল্ট 75% থাকাটা জরুরি। এখন আপনার GPA যদি হয়ে থাকে বা নম্বরের যদি হয়ে থাকে সেটা হিসাব করে আপনি দেখে নিন যে আপনি কোন অবস্থানে রয়েছেন। পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যদি তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, স্কলারশিপটি পেয়েছেন, তাহলে কিন্তু এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারছেন না। পাশাপাশি বয়সগত রিকোয়ারমেন্ট এবং অন্যান্য রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল না করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। মোটামুটি খুব ইজি রিকোয়ারমেন্ট, এগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে কিন্তু এই প্রোগ্রামে আবেদন করতে পারছেন। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। বন্ধুরা, ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ আর এটাই কিন্তু প্রস্তুতির মূল জায়গা। আর আগে থেকে ভিডিও করা মানেই হচ্ছে এই ডকুমেন্টসগুলো তৈরি করা শুরু করে দিন। প্রথম যে ডকুমেন্টসের কথা বলবো সেটি হচ্ছে NID কার্ড, আপনার জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট, যেটা আপনার কাছে রয়েছে। মনে রাখবেন অবশ্যই ইংলিশ মিডিয়ামে হতে হবে। অন্য কোনো ভাষায় যদি আপনার হয়ে থাকে, যেমন জন্ম নিবন্ধন অন্য ভাষায় হয়েছে, সেটা কিন্তু আপনার ট্রান্সলেট করে জমা দিতে হবে। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। কোনো অ্যাটাস্টেশনের দরকার নাই, কোনো সত্যায়িত দরকার নাই, স্ক্যান করে আপলোড করলেই হবে। তৃতীয় ডকুমেন্টস হচ্ছে রেকমেন্ডেশন লেটার। দুইজন বা একজন শিক্ষকের কাছ থেকে, দুজন হলে ভালো হয়, দুজন শিক্ষকের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিয়ে নিন। এছাড়া IELTS, টোফেল বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি থাকে, GRE, GMAT থাকে, সেটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। কোর্স ভেদে আপনার একটি ছবি প্রয়োজন হবে। যদি আপনি এমন কোনো প্রোগ্রাম চয়েস করেন, বিশেষ করে মাস্টার্স এবং PhD-র ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রিসার্চ প্রপোজালও প্রয়োজন হতে পারে। অনার্সের ক্ষেত্রে দরকার নেই, মাস্টার্সের কিছু প্রোগ্রাম, PhD-র ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে, কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অবশ্যই এগুলো জরুরি। CV এটাও লাগবে, এবং পাশাপাশি SOP অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস বা লেটার অফ ইন্টেন্টও আপনার প্রয়োজন হবে, এবং এটা কিন্তু মাস্ট। প্রতিটি কোর্সের ক্ষেত্রেই কিন্তু বা আবেদনের ক্ষেত্রে এটা আপনার দরকার হবে, তাই এই ব্যাপারে সচেতন থাকা জরুরি। এছাড়া অতিরিক্ত কোনো ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে, যুক্ত করতে চান, সেটা বাংলায় হোক, কোনো সমস্যা নেই, আপনি CV-তে উল্লেখ করে দিন আর ওখানে আপলোড করে দিন। এই ছিল মোটামুটি ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন নিয়ে কথাবার্তা। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে আপনি আবেদন করতে পারবেন। গত বছর যদি আবেদন করে থাকেন, ID পাসওয়ার্ড যদি মনে থাকে, সেটা দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। ID পাসওয়ার্ড মনে না রাখলেও সেটা উদ্ধার করে কিন্তু, অর্থাৎ রিকভার করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরোপুরি অর্থাৎ অনলাইনে। এখানে কোনো মিনিস্ট্রিতে জমা দিতে হবে না, কাগজপত্র কোথাও পাঠাতে হবে না, সম্পূর্ণ অনলাইন একটি সিস্টেম।
আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে। ইভ্যালুয়েশন প্রসেস মূলত মার্চের দিকে শুরু হয়, চলে একদম এপ্রিল মে পর্যন্ত। ইন্টারভিউ মূলত জুন জুলাইয়ের দিকে হয়, তাই সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাকে ক্লাস শুরু করতে হবে। আর এর আগে যখন আপনি মোটামুটি স্কলারশিপটি পেয়ে গেছেন, আপনি একদম ফাইনালি সিলেক্টেড হয়ে গেছেন, আমাদের বাংলাদেশে যে তুরস্কের অ্যাম্বাসি রয়েছে বা কালচারাল সেন্টার রয়েছেন তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং বাকি যে প্রসেসটি রয়েছে ভিসা সহ অন্য অন্য যে কাজগুলো রয়েছে, মেডিকেলের কিছু কাজ রয়েছে, ডকুমেন্ট অ্যাটাস্টেশনের বিষয় রয়েছে, এই ব্যাপারে তারা আপনাকে সহযোগিতা করবে এবং আপনি সেই সহযোগিতা নিয়ে কিন্তু খুব ইজিলি বাকি কাজটা সম্পন্ন করতে পারবেন। এবং আপনি যখন ফ্লাই করবেন, এই ফ্লাই করার আগে কিন্তু তার বোর্ডিং পাসটা অর্থাৎ এয়ার টিকিটটাও কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে পৌঁছে দিবে, অর্থাৎ বাকি রাস্তা আপনাকে টেনশনই করতে হবে না। এখন সর্বশেষ একটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে ভাইয়া, যদি আমি এখন প্রস্তুতি নেই তাহলে কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিব? প্রথমত হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো গুছিয়ে নিন, যে কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকে সেগুলো সংশোধন করে নিন। কোনো ডকুমেন্টস যদি না থাকে, যেমন রেফারেন্স লেটার বা অন্য কোনো অন্য কোথাও আপনি কাজ করেছিলেন বা কোথাও অ্যাচিভমেন্ট রয়েছে, কাগজটি উত্তোলন করা হয়নি, তাহলে উত্তোলন করে ফেলুন। আর সর্বশেষ যেটা হচ্ছে সোপ অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, এটা নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করুন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার জন্য। কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু একই যোগ্যতা নিয়ে কিন্তু তারা আবেদন করবে, তাই আপনার সোপ হবে এখানে আপনার স্কলারশিপ পাওয়ার চাবিকাঠি। আর সর্বশেষ যে জিনিসটা জরুরি সেটি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় এবং কোন সাবজেক্ট আপনি সিলেক্ট করছেন, ইউনিভার্সিটি সিলেকশন এবং ওই ইউনিভার্সিটি কোন লোকেশনে অবস্থিত এবং কি সাবজেক্ট আপনি চয়েস করছেন আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলোর উপরও আপনার প্রস্তুতি নেওয়া জরুরি, কারণ এগুলোই আপনার চান্স পাওয়া বা না পাওয়ার একটি ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আশা করি মোটামুটি একটি ধারণা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।